নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। কত পৃষ্ঠা মনে আছে কারো? 73 পৃষ্ঠা মনস্কার থেকে আরম্ভ হবে। ভুল হচ্ছে মনে হয়, দেখেন নাকি 97 পৃষ্ঠা। 97 পৃষ্ঠা বানতে 97 পৃষ্ঠা মনস্কার থেকে আরম্ভ হবে। মায়া বড়ুয়া পরে। নমস্কার। মন সংযোগ মনের ক্রিয়া অত্যশালিনীতে উক্ত আছে। পুরীম মনত বিশদিনং মনং করোতি ইতি মনসিকারো। মনস্কার মনকে পূর্বাবস্থা হইতে ভিন্নাবস্থাপন্ন করে। ইহা ত্রিবিধ অবস্থায় সম্পাদিত হয়। আলম্বন প্রতিপাদক পরিচালক মনস্কার। সেই প্রতিসন্ধি চিত্ত হইতে প্রবাহমান চিত্ত সন্ততি পুনঃ পুনঃ আলম্বন মুক্ত হইয়া নিরুদ্ধ হইলেও পুনঃ পুনঃ ভবাঙ্গলম্বনে যুক্ত হয়। চিত্তের এই রূপ আলম্বনে সংযোগ ক্ষমতায় মনস্কার। সারথি যেমন অশ্বকে লক্ষ্যস্থলে পরিচালনা ও উপস্থাপন করে, এই মনস্কারও চিত্তকে আলম্বনে পরিচালন ও সংযোগ করে। ভবাঙ্গলম্বন পরিত্যাগ করিয়া যখন চিত্ত পঞ্চদ্বারে আবর্তিত হয়, তখন মনস্কার চিত্তসন্ততিকে আলম্বনিমুখে করিয়া রাখে। ইহা বৃত্তি প্রতিপাদক মনস্কার। মনোদ্ধারাবর্তন মনসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। ইহা যবন প্রতিপাদক মনস্কার। এ স্থলে আলম্বন প্রতিপাদক মনস্কারই বক্তব্য। সম্প্রযুক্ত ধর্মকে চৈতসিকে আলম্বনে পরিচালনায় মনস্কার সারথি সদৃশ। চেতনা আলম্বন নির্দেশ করে, কিন্তু মনস্কার সেই আলম্বনে রক্ষ রাখে। মনস্কারের এবংবিধ ক্রিয়া বাহিরের আলম্বনের উত্তেজনায়ও হইতে পারে, অথবা স্বতই অভ্যন্তর হইতে উৎপন্ন হইতে পারে। এই মনস্কারেই চিত্তের প্রথম ক্রিয়া আরম্ভ হয়। পঞ্চধারাবর্তন চিত্তে মনস্কারের প্রাধান্য বিদ্যমান। চিত্ত যে আলম্বন গ্রহণ করে, এই বিষয়ে তার নিত্য সহায় মনস্কার। মনস্কার চিত্তকে আলম্বন শূন্য হইতে দেয় না। হ্যালো বাবু, ভালো আছো নাবু? মিউট করে রাখি তো, এখন ক্লাস হতো। এনি আলোচনা করতে ক্লান করে সবাই সাউন্ড করে রাখলে ভালো হবে। এখানে কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে সবার। কয়েকজনের সাউন্ড মিউট করে দেন।
মনস্কার অর্থ হচ্ছে যে মনোযোগ, অর্থাৎ মনের ক্রিয়া, মনের কাজ। তো একটা অর্থসারণীতে উক্ত আছে, এটা হচ্ছে বাংলায় বলছে যে মনস্কার মনকে পূর্ব অবস্থা হইতে ভিন্ন অবস্থাপন করে রাখে। মনস্কার মনকে পূর্ব অবস্থা হইতে ভিন্ন অবস্থাপন করে রাখেন। বুঝা ইহা গেছে? ত্রিবিধ অবস্থায় সম্পাদিত হয়। বুঝা গেছে এটা? অর্থাৎ এটা তিন অবস্থায় সম্পাদিত হয়, সেটা আমরা নিচে ওই যে ক খ গ ওইটা আলোচনা করব। আচ্ছা, একটা হচ্ছে আলম্বন প্রতিপাদক, এই একটা হচ্ছে ভবাঙ্গ আলম্বন, আর একটা হচ্ছে মনোদ্বারাবর্ত। এই প্রথম 3 লাইনে এই তিন অবস্থায় সম্পাদিত হয় প্রথম 3 মনস্কার। লাইনে কি বুঝছো? প্রথম 3 লাইনে কি ক বুঝছো এটা বলো। প্রথমে হচ্ছে যে মনস্কার অর্থ মনোযোগ, সেটা তো আমরা সবাই জানি। মনস্কারের অর্থ হচ্ছে মনোযোগ। কিসের মনোযোগ? চিত্তের মনোযোগ বা আলম্বনের প্রতি মনোযোগ। আর মনের ক্রিয়া হচ্ছে যে সেটা অর্থাৎ মনের কাজ। ক্রিয়া অর্থ তো আমরা কাজেই জানি। তো এটা দুই ভাবে বলেছে, একটা বলে মনস্কারকে মনোযোগও বলেছে, আবার মনের ক্রিয়াও বলেছে। অমিতা বড়ুয়া যেটা তো বুঝছেন অর্থ এটা বলেন। মনস্কার অর্থ তো এমনি মনোযোগ, মনের ক্রিয়া মানে মনের কাজ। অর্থাৎ আমি যে কোনো আমার চিত্তের মধ্যে যে কোনো একটা কাজের মধ্যে মনোযোগ রাখবো, যে কোনো একটা বিষয়ে আলম্বনের মধ্যে মনোযোগ রাখবো চিত্তকে, সেটা দীপেন বড়ুয়া। নমস্কার। হচ্ছে বলতে যখন মন কোনো কিছু করে বা যেখানে কি বলে, এখানে যেটা বলতে চায় এক কথায় মানে একটা শব্দে মনোযোগ, নমস্কার মানে। আর এখানে আরেকটা লাইন আছে যেখানে বলছে কি মনস্কার মনকে পূর্ব অবস্থা হইতে ভিন্ন ভিন্ন অবস্থাপন্ন করে। মানে আমাদের মন পূর্বে যেরকম থাকে বা যে অবস্থায় থাকে, তো সেইখান থেকে ওইটাকে অন্য আরেকটা অবস্থায়, ভিন্ন আরেকটা অবস্থায় এটাকে পরিণত করে কি বা রূপান্তর করে। এনে সবকিছু মিলেমিশে এটা সম্পর্কে একটা ইয়ে করো, বলো সবাই বুঝে মতো করে। বলতে এটা তো প্রথমে তো বলেছে যে মনোযোগ, সেটা তো কিসের উপর মনোযোগ? অর্থাৎ আমরা একটা আলম্বন নিয়ে যখন আমাদের চিত্তের মধ্যে যখন একটা আলম্বন বা চিত্ত উন্নত হয় বা কোনো আলম্বন নিয়ে যখন আমরা চিত্তের মধ্যে চলমান হয়, তখন সেটাকে নিয়েই আসলে মানে ওই আলম্বনের উপর মনোযোগে হচ্ছে যে মনস্কার, চিত্তকে উন্নত করা। তো এখানে বলছে মনস্কার মনকে, অর্থাৎ আমি এখন যে অবস্থায় আছি মনস্কারের কারণে কিন্তু আমি আমার চিত্তকে উন্নত করতে পারবো। ওই আলম্বনের সাহায্যে আমি চিত্তকে উন্নত করে সামনে এগোতে পারবো। এটাই হচ্ছে ভিন্ন অবস্থায় স্থাপন করে। আচ্ছা, আমি একবার বলছি। হ্যাঁ, আমরা মনকে, এই মন যে বলতেছি, যেটাকে বলতেছি বা মনন বা মনস্কার বা মনোযোগ, এগুলো এটাকে চেনার উপায় হচ্ছে যে যেমন পূর্ব অবস্থা হইতে ভিন্ন অবস্থায়। আমি এতক্ষণ পূর্ব অবস্থা বলতে আমি এতক্ষণ শব্দের কাজে আমি মনোনিবেশ করেছিলাম। শব্দমন, আমার সেটা শব্দমন। আমরা সেটাকে ভিন্নভাবে বলি যদি শ্রোতবিজ্ঞান, শ্রোতচিত্ত এভাবে বলতে পারি না? শ্রোতচিত্ত বা শ্রোতবিজ্ঞান এভাবে বলতে পারি তো? হ্যাঁ। তাহলে আমার সেই শব্দবিজ্ঞান থেকে আবার আমি যখন গন্ধবিজ্ঞানে, গন্ধের মধ্যে যখন মনোযোগ নিয়ে গেলাম, তাইলে এখন এটা গন্ধবিজ্ঞান হয়ে গেছে। এই যে ওখান থেকে এখানে মন পরিবর্তিত হয়ে গেছে, আরেকটা মন হয়ে গেছে। কিভাবে বুঝলাম? কিসের কারণে বুঝলাম? ওই যে মনস্কার, আমার এতক্ষণ শব্দবিজ্ঞানে মনস্কার ছিল, শব্দের মধ্যে মনস্কার ছিল, শব্দে মনস্কার
ধ্বংস হয়ে আবার গন্ধে মনস্কার চলে গেছে। এই যে ওখান থেকে ওইটা এতক্ষণ শব্দটা আমি বুঝছিলাম ওই মনস্কারের কারণে, এতক্ষণ আবার এখন যখন গন্ধের মধ্যে চলে আসছে, এটা পূর্ব অবস্থা শব্দবিজ্ঞান, বর্তমান অবস্থা গন্ধবিজ্ঞান। তাহলে শব্দ গন্ধ এই যে পরিবর্তিত করা হয়েছে, হয়ে গেছে কিসের কারণে? ওই যে মনস্কারের কারণে। মনস্কারে এই বিষয়টাকে পরিবর্তিত করেছে। যেখানেই মনস্কার সেখানেই মন, সেখানেই চিত্ত, সেখানেই বিজ্ঞান, সেখানেই মনোযোগ। এগুলো সবগুলো এক অধ্যায় বোঝা উচিত। যাই হোক, সবাই খুব সুন্দর করেই বলছেন, ঠিক আছে, এখানেও খুব সুন্দর করেই লিখেছে। সেটা ছাড়াও আমরা প্রত্যেকে মনোযোগ বা মনস্কার সম্পর্কে আগেও জানি, যারা একদম নতুন তাদের জন্যই এভাবে আবার একটু ভেঙে বলা আর কি। এরপরে আমরা ক, খ, গ এর মধ্য দিয়ে জানবো কি জন্য ক, খ, গ ভাগ করা হয়েছে, যে ইহাকে ত্রিবিধ অবস্থায় সম্পাদিত হয়। এই মনস্কার 3 ভাবে সম্পাদিত হয়। তারপর আলম্বন প্রতিপাদক মনস্কার, অর্থাৎ আলম্বনের প্রতিপাদক এখানে বলছে সেটা পরিচালকই হচ্ছে যে মনস্কার, আলম্বনকে পরিচালনা করে যে মনস্কার। সে প্রতিসন্ধি চিত্ত হইতে প্রবহমান চিত্ত সন্ততি পুনঃ পুনঃ আলম্বন মুক্ত হইয়া নিরুদ্ধ হইলেও পুনঃ পুনঃ ভবাঙ্গালম্বনে যুক্ত হয়। প্রথম হচ্ছে যে আলম্বন প্রতিপাদক। প্রতিপাদক মানে কি? পরিচালক। আলম্বনকে পরিচালনা করে, আলম্বনের পরিচালক হচ্ছে যে এ মনস্কার। আমরা কিন্তু আগে আরেকটা বিষয়ও জেনেছিলাম, আলম্বনকে যেমন পরিচালনা করে এই মনস্কারে, আবার এই আলম্বনের কারণেই এই মনস্কার তৈরি হয়। আলম্বন নাই তো মনস্কারও নাই, আছে কি? আছে না, আলম্বন না থাকলে মনস্কারও নাই। সুতরাং আবার এখানে কিন্তু বলতেছে যে ওই আলম্বন প্রতিপাদক, আলম্বনকে পরিচালনা করে এই মনস্কার, এক কথা। তারপরে দ্বিতীয় কথায় আসতেছে যে কি, সেই প্রতিসন্ধি ক্ষণ হইতে প্রবাহমান চিত্ত সন্ততি পুনঃ পুনঃ আলম্বন মুক্ত হইয়া নিরুদ্ধ হইলেও পুনঃ পুনঃ ভবাঙ্গ আলম্বনে যুক্ত হয়। মনে আছে এই কথা, এই লাইনটা? প্রতিসন্ধি ক্ষণ হইতে, আমরা যেই মুহূর্তে প্রতিসন্ধি গ্রহণ করি, প্রতিসন্ধি চিনেন মায়া বড়ুয়া, ইন্দ্রা বড়ুয়া? জন্মগ্রহণ করা বলতে উত্তর তো হয় নাই। তারপরে অমিতা বড়ুয়া? প্রতিসন্ধি তো আমরা তো ছুটির পর থেকে তো প্রতিসন্ধি, ছুটির পরে প্রতিসন্ধি, তো এখানে চিত্ত ছুটির পরে এখানে প্রতিসন্ধি চিত্ত হইতে প্রবাহমান বলতে আর কি, মানে যখন চিত্ত জন্ম নেবে ওইটাই চিত্ত প্রতিসন্ধি হবে, যখন থেকে জন্ম নেবে। তারপরে ইনি মৃত্যু ছুটির সাথে সাথে যে বা আমাদের জঠরের মধ্যে যখন প্রথম প্রতিসন্ধি হয়, ওইটাই হচ্ছে যে প্রতিসন্ধি। জন্মটা হচ্ছে যে তো আরো পরে। অমিতা বড়ুয়াকে ধন্যবাদ। অমিতা, আমি ভুল বলার সত্ত্বেও উনি যেটা জানেন বুঝেন সেটা তিনি স্থির রেখেছেন। হ্যাঁ, ওটা জন্ম, কিন্তু আমাদের জন্ম প্রতিসন্ধি ক্ষণে হয়েছে। ইন্দ্র বড়ুয়া যেটা বলেছেন একদম ঠিক কথা। শুধু মানবগণের বেলায় এই প্রতিসন্ধি ক্ষণকে আমরা
সরাসরি জন্ম বলছি না, কিন্তু এখানে কিন্তু এখানের আমাদের এই যে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে কিন্তু ওটাকেই কিন্তু জন্ম হিসাব করে, ওখান থেকেই আয়ুষ্কাল হিসাব করা হয়, বয়স হিসাব করা হয় ওই প্রতিসন্ধি কাল থেকেই। তো সেটাকেই জন্ম মানে কিন্তু এখানে দেবগণেরও সেইম। দেবগণের তো প্রতিসন্ধি ক্ষণেই তারা দেবতা হয়ে জন্মগ্রহণ করে, যে মুহূর্তে প্রতিসন্ধি সেই মুহূর্তেই তারা সেটাকেই জন্ম বলে। তো আমরা আরেকটা বিষয়কে স্পেশালি জন্ম বলে মনে করি, যখন ভূমিষ্ঠ হয় তখন জন্ম হয়েছে বলে আমরা বলি। তো আসলে কি সেটা ঠিক বলি আমরা? ঠিক তো না, কারণ মায়ের পেটে তো জীবিত ছিল শিশুটা। হ্যাঁ, সুতরাং ও তো বেঁচে ছিল, সেখানেই তার এতদিন বাসস্থান ছিল আর কি। পরবর্তীতে ভূমিষ্ঠ হওয়া, জন্ম এবং ভূমিষ্ঠ বেশ কম আছে, ওটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়া। ঠিক আছে, যাই হোক, এই যে প্রতিসন্ধি কালের পর থেকে চিত্ত প্রবাহমান, সেই প্রতিসন্ধি চিত্ত হইতে প্রবাহমান চিত্তসন্ততি মানে এই চিত্ত নানান জায়গায় ভ্রমণ বিচরণ করে। নানান জায়গা বলতে কোথায় কোথায় বিচরণ করে এই চিত্ত? তখন যেই দ্বারগুলো রেডি থাকবে ওই দ্বারেই ভ্রমণ করে। আমাদের মাতৃগর্ভে যেই দ্বারগুলো চালু হয়, সক্রিয় হয়, ওই দ্বারগুলোতেই ভ্রমণ করে চিত্ত। ভ্রমণ শেষে আবারও পুনরায় কোথায় কি করে? ভবাঙ্গ আলম্বন মুক্ত হইয়েও, মানে এই যে ছরদ্বারের মধ্যে যেই দ্বারগুলো দ্বারা আলম্বন গ্রহণ করে, তখন আবার আলম্বন যখন শেষ হয়ে যায়, আমরা কি দেখেছিলাম চিত্তবিধিতে, কোনো কাজ না পাইলে সে পুনরায় ও ভবাঙ্গ আলম্বন হইলেও গ্রহণ করে, পুনরায় আবার সে ভবাঙ্গ আলম্বন গ্রহণ করা যায়, ভবাঙ্গ আলম্বনে যুক্ত হয়। বাহ্যিক কোনো আলম্বন না পাইলে আবার সে ভবাঙ্গ আলম্বনে যুক্ত হয়। চিত্তের এই রূপ আলম্বনে সংযোগ ক্ষমতাই হচ্ছে যে মনস্কার। এখান থেকে এখানে সংযুক্ত করার ক্ষমতাই হচ্ছে যে মূলত মনস্কার। এরপরে সারথি। সারথি যেমন অশ্বকে লক্ষ্য করে লক্ষ্য স্থলের পরিচালনা ও উপস্থাপন করে, এই মনস্কারও চিত্তকে আলম্বনে পরিচালনার সংযোগ করে। অর্থাৎ এটা উদাহরণ দিয়েছে, সারথি যেমন অশ্বকে লক্ষ্য করে উনি ওনার রথ পরিচালনা করেন বা উপস্থাপন করেন, তো মনস্কারও হচ্ছে যে আলম্বনকে মানে চিত্তকে আলম্বনের পরিচালনায় সংযোগ রাখে। আলম্বন ছাড়া তো চিত্ত গঠিত হবে না, ঠিক আছে, কিন্তু মনস্কার ছাড়াও তো আবার আলম্বনও গঠিত হবে না। যদি মনস্কার না থাকে তো এখানে তো আলম্বন কি, ওইটা কি, সেটা তো উনি আসলে গ্রহণ করতে পারবে না। তো একটাই আরেকটার হচ্ছে পরিপূরক চিত্ত তৈরি হতে। সারথি যেমন অশ্বকে লক্ষ্যস্থলে পরিচালনা ও উপস্থাপন করে, ঘোড়া চালকে ঘোড়া কোন দিকে যাবে না যাবে এগুলো ঘোড়া চালকই ঠিক করবে, ঠিক একইভাবে এই মনস্কারও চিত্তকে আলম্বনে পরিচালন ও সংযোগ করে। তাহলে এখানে চিত্ত আলাদা বানিয়ে ফেলছে এবার। ওই মনস্কার চিত্তকে, চিত্ত বলতে তখন এটা বিজ্ঞান আর কি, হ্যাঁ, তাইলে আমরা মনস্কারকে আলাদা করে দেখব, আবার
এই চিত্তকে আলাদা করে দেখব। চিত্ত জিনিসটা পূর্ণাঙ্গ, মনস্কার চিত্ত সবগুলো ব্যাপার নিয়ে গঠিত হয়, কিন্তু এটার একটা অঙ্গ সংগঠন বা একটা অঙ্গ হচ্ছে যে এই মনস্কার। ওই মনস্কারই এই চিত্তকে আলম্বনাভিমুখী পরিচালনা করে এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছায়। বুঝা গেছে? এবং সংযুক্ত করে, চিত্তকে সংযুক্ত করে কে? মনস্কারে। চিত্তকে সংযুক্ত করে কে? মনস্কারে। আলম্বনের মধ্যে চিত্তকে সংযুক্ত করাই মনস্কারের কাজ। এদূর পর্যন্ত বুঝা গেছে? তারপরে খ, না বুঝলে বলেন। এটা দীপেন বাবু বুঝছেন? অমিতাভ বাবু বুঝছেন? তারপরে ভবাঙ্গালম্বন পরিত্যাগ করিয়া যখন চিত্ত পঞ্চধারে আবর্তিত হয়, তখন মনস্কার চিত্ত সন্ততিতে আলম্বনাভিমুখী করিয়া রাখে। এটা হচ্ছে খ নাম্বার। অর্থাৎ ভবাঙ্গালম্বন পরিত্যাগ করে চিত্ত যখন পঞ্চধারে আবর্তিত হয়। ভবাঙ্গালম্বন হচ্ছে অর্থাৎ চিত্তের নিষ্ক্রিয় অবস্থা। তো ওই আলম্বনটা যখন পরিত্যাগ করে, চিত্ত যখন আমাদের পঞ্চধারের মধ্যে আবর্তিত হয়, পঞ্চধারের মধ্যে আবর্তিত হয়, মনস্কার চিত্ত সন্ততিতে আলম্বনাভিমুখী করিয়া রাখে। কিন্তু এটা তো বুঝতে পারলাম না। আলম্বন পরিত্যাগ করিয়া যখন চিত্ত পঞ্চদ্বারে আবর্তিত হয়, এতটুক বোঝা গেছে তো? কোনো সমস্যা নাই না? তখন মনস্কার চিত্ত সন্ততিকে আলম্বন আভিমুখী করিয়া রাখে। এবার তো বুঝে গেছে, কোনো সমস্যা নাই না? যাই না এখনো? আচ্ছা আচ্ছা, ওই মনস্কারের কারণে, মানে ওই মনস্কার, হ্যাঁ সেটা রেখে দেয়। হ্যাঁ, তখন মনস্কার চিত্ত সন্ততিকে আলম্বন আভিমুখী করিয়া রাখে। দীপেন বাবু বুঝছেন? অমিতাভ বাবু বুঝছেন? যদি অমিতাভ বাবু বুঝে থাকেন তাহলে রিপিট করেন। দীপেন বাবু বুঝে নাই বলতেছে, আমি আবার বলতেছি। হ্যাঁ, আমাদের যখন কোনো সিগন্যাল পাই, 6 দ্বারের মধ্যে যে কোনো দ্বারে যদি কোনো সিগন্যাল পাই, ভবাঙ্গ থেকে ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করে কে? চিত্ত পরিত্যাগ করে কে করায়? মনস্কারে পরিত্যাগ করায়। এখান থেকে বের হও, কাকে বের করায়? চিত্তকে বের করায়। বের করে কি বলে? ওই এদিকে একটা সিগন্যাল আসছে দেখো, চোখের সিগন্যাল, কানের সিগন্যাল, যেটাই হবে হোক, 6 দরজার 6 সিগন্যালের যে কোনো একটা সিগন্যাল পাইলে ও বলে যে ইয়া করো, চিত্তকে সে ইয়া দেয়, নির্দেশ দেয়। কে নির্দেশটা দিচ্ছে? ওই মনস্কারই নির্দেশ দেয়। হ্যাঁ, নির্দেশ দেয়। তারপর সে পঞ্চদ্বারে আবর্তিত হয়। কোন পঞ্চদ্বার? চক্ষু কর্ণ আদি, ওই 5টা মন ছাড়া বাকি 5টাতে আবর্তিত হয়। তখন মনস্কার যখন আবর্তিত হয়, তখন মনস্কার চিত্ত সন্ততিকে আলম্বন আভিমুখী করিয়া রাখে। তখনও যখন ওই পঞ্চদ্বারে আবর্তিত হয়, তখন এই মনস্কার চিত্তকে আলম্বনের দিকে স্থির করিয়া রাখে। আলম্বন আভিমুখী, আলম্বনের দিকে মুখ করিয়া আলম্বনের দিকে স্থির হইয়া থাকে। এখন ক্লিয়ার? দীপেন বাবু বুঝা গেছে? তো এখানে চিত্ত নিয়ে আমার হচ্ছে, এখানে চিত্ত যেটা বলা হচ্ছে, এটা উপরে আমরা যে চিত্রগুলো পড়ে এসেছি, কুশল, অকুশল, তারপর
রূপাবচর ও রূপাবচর লোকোত্তর, এই চিত্রগুলোর মধ্যে যে কোনো একটা হবে মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সবগুলোই চিত্ত। এবং এই যে মানে ওইগুলো সম্প্রতীচ্য থেকে যে কোনো বলতেছি, একটা চিত্র। সম্প্রতীচ্য বলতেছি, সন্তিরণ বলতেছি, তারপরে এর আগে থেকে আমরা আরো কি বলতেছি, ভবাঙ্গ চলন থেকে শুরু করে এর পরবর্তীতে আহ, আহ, পঞ্চদ্বার ব্যবস্থাপন। আবর্তন চিত্ত বলতেছি এগুলোকে। পঞ্চদ্বারা যখন আবর্তিত হয় পঞ্চদ্বার আবর্তন চিত্ত বলতেছি। হ্যাঁ, তারপরে এরপরে সম্প্রতীচ্য, সন্তিরণ, হ্যাঁ, যে চিত্ত হয়েছে সেই চিত্তের সাইড নিয়ে এগুলো চলতে থাকে। এগুলো সবগুলোকে আমরা সন্তিরণ চিত্ত এভাবে বলি, এভাবে পরে বলতেছি তো না, তাহলে ওটা চিত্ত না? হুম, আচ্ছা, তাইলে ওই চিত্তকে আমরা চিত্ত বলতে ওদিন মৌলিক চিত্ত সম্পর্কেও জানলাম, জানছি না? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যৌথ সমন্বয়, তাকে যৌথ সমন্বয়ের গুণকে, যৌথ সমন্বয়ের ক্ষমতাকে, যৌথ সমন্বয়ের একান্নবর্তিতাকে আমরা মৌলিক চিত্ত বলে পেয়েছিলাম। ওই মৌলিক চিত্তকে এদিক থেকে সেদিকে, সেদিক থেকে ওদিকে, এই নাড়াচাড়া, এখান থেকে সেখানে, সেখান শব্দ থেকে গন্ধে, গন্ধে থেকে রূপে, এই যে পরিচালিতগুলো করতেছে, এখান থেকে সেখানে সরাই দিচ্ছে, কে দিচ্ছে? কার ক্ষমতা? এই ক্ষমতা হচ্ছে যে মনস্কারের ক্ষমতা। মনস্কারে এগুলো করতে পারে। মানে এখানে এত কিছু বলার কারণ হচ্ছে মনস্কারটাকে আলাদা করে চিনানোর জন্য। আমরা আগে থেকেই এই কথাগুলো বারবার উল্লেখ করেছি। এই বিষয়গুলোকে একটা টানতে গেলে আরো বাকি 6টা চলে আসে। একটা দিয়ে এই জিনিসগুলো বোঝানো যায় না। তারপরে আমরা আমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটার ক্ষমতা বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটার কোনটা কি কি কাজ করে এটা বুঝলে আমরা মানে ওই মনস্কারকে আলাদা করে চিনতে পারবো, সেজন্য। ঠিক আছে না? হুম, এখানে যে খতে যেটা বলা হয়েছে কি, যে তখন মনস্কার চিত্ত সন্ততিকে আলম্বনাভিমুখী করিয়া রাখে। মানে এটা চিত্ত সন্ততি না, কি মানে আলাদা করে বলছে, মানে এটা চিত্ত বলতে পারতো। হ্যাঁ, সন্ততি সন্ততি বলছে বলাতে যখন, একটু ইয়া লাগতেছে না? আচ্ছা, চিত্ত সন্ততি মানে কি? কর্মবীজ, আহ, চিত্ত সন্ততি বললে মানে চিত্ত সমস্ত কিছু নিয়ে বহন করেই ও চলতেছে। আচ্ছা, এই চিত্ত কি সমস্ত কিছু এভাবে বহন করে চলতে পারে কি? আমাদের এইটা ছোট্ট একটা চিত্ত, এটা একটা শব্দবিজ্ঞান। ওই শব্দবিজ্ঞান কি আমাদের যাবতীয় কর্মরাশি, যাবতীয় সংস্কার রাশি সবকিছু বহন করার ক্ষমতা রাখে কি? এনি শব্দ একাকি না তো ওরকম ইয়ে নাই যে উনি সমস্ত কিছু বহন তারপরে করবেন। অমিতা বড়ুয়া, মানতে যখন পঞ্চধারে যেটা হবে সেটাই তো করবে, মানে আমি বুঝাইতে পারি নাই। এখানে সন্ততি বলতে মানে আমাদের দীপেন বাবু বুঝাতে চাচ্ছেন যে এই চিত্ত সন্ততি জিনিসটা কি। আমি চিত্ত সন্ততি নিয়ে আমি আলোচনা করতেছি যে হ্যাঁ, চিত্ত সন্ততি মানে চিত্তের সামগ্রিকতা, চিত্তের যা যা কিছু ক্ষমতা আছে সমস্ত ক্ষমতায়ন। আমি এখন আবার বলতেছি যে ওই একটি মাত্র চিত্ত, একটি মাত্র চিত্ত আমাদের অনন্ত অনন্ত কল্প কল্পান্তরের জন্ম জন্মান্তরের সমস্ত সংস্কার রাশি কি ওই ছোট্ট চিত্তাংশ, একটা চিত্ত, এগুলোকে ধারণ করার, বহন করার, লালন করার ক্ষমতা রাখে কি? আছে কি? নেই। অবশ্যই আছে। দীপেন বাবু, সন্ততির অর্থ হচ্ছে যে এই আমরা সন্ততি একটাতে বিস্তার, আর একটাতে হচ্ছে যে বংশ, মানে ওভাবে পেয়েছি। তো এখানে সন্ততির অর্থ কি? অর্থাৎ ওই জায়গা থেকে কি চিত্তের জন্ম হয়? সন্ততি অর্থে
কোনো এককভাবে ও এক সময় এক এক কথা বলবে। এই সন্ততি আমাদের এই যে চিত্ত সন্ততি বলতেছি, এই চিত্ত সন্ততি ও বলবে যে আমি এখন এটা। ও বলবে যে আমি এখন এটা। ও মাঝে মধ্যে বলবে যে আমি জন্মবীজ, আমি কর্মবীজ, আমি ওই চিত্ত। এক এক সময় এক এক কথা বলবে। সামগ্রিকভাবেই বুঝতে হবে যে চিত্ত সন্ততি মানে পুরো চিত্তের সামগ্রিকতা। হ্যাঁ? আ চিত্ত নিয়ে যা কিছু ব্যাপার রয়েছে, এই চিত্ত সন্ততি বললে পুরা কাণ্ড কারখানা, কর্মকাণ্ড সবকিছু চলে আসবে। এক। আর উত্তরটা আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, এরকম একটা চিত্ত এই সবকিছু বহন করার ক্ষমতা রাখে। একটি মাত্র চিত্ত আমাদের অনন্তকালীন সমস্ত কর্মরাশি, সমস্ত জন্মরাশির সমস্ত সংস্কার ও বহন করার ক্ষমতা রাখে, এমন ক্ষমতাশীল ও। হুম? সেখানে আবার কথা আছে। আবার বিভাজ্যবাদের ব্যাপার আছে। কিরকম? আ আ যেগুলো বিয়ে করে দেবার ও প্রয়োজন নাই বা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, প্রয়োজন নাই সেজন্য ক্যানসেল করে, আ এক্সপায়ার ডেট চলে গেছে সেজন্যও ক্যানসেল করে, বা এটা জমা থাকলেও এটা এই হতে সে পর্যন্ত আর কোনো কাজে লাগবে না। সেজন্য বাতিল হয়ে যায়। যেমন শ্রোতাপত্তি মার্গলাভির অকুশল সংস্কার, যেগুলো নরকে যাওয়ার সংস্কার, এরকম কিছু থাকলেও এগুলো ক্যানসেল হয়ে গেছে। আমার কর্মগত কারণে, নানান কারণে এগুলো আর ধারণ করতে পারে না। হ্যাঁ? তো মূলত হচ্ছে যে ওই চিত্তসন্ততির সমস্ত কিছু করে চলে। সঙ্গে নিয়ে চলে তার সমস্ত সয়-সম্বল। ও সঙ্গে নিয়ে চলতেছে। ওইজন্যই মানে এই চিত্তসন্ততি নামটা উঠে এসছে। সেটা এখানে না দিলেও চলতো, কোনো সমস্যা নাই। আ দিয়েছে বলে আমরা একটু আলোচনাও করে নিলাম। হ্যাঁ? তো এই চিত্তসন্ততি অর্থাৎ চিত্তের সমস্ত সামগ্রিকতাকে নিয়ে ও পরিচালনা করে এই মনস্কার। মনস্কারে এত বিশাল গাঁটটি, বিশাল বড় ব্যাপার। এটাকে পুরো টানিয়া ও লয়ে যাবার ক্ষমতা রাখে, নিয়ে যাবার ক্ষমতা রাখে এই চিত্তসন্ততিকে। একটু লোড বোঝানোর জন্য, একটু অনেক গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ভারিত্ব বোঝানোর জন্য এই সন্ততিটা প্রয়োগ করা হয়েছে আরকি। তাইলে খ বুঝা হয়েছে না? এটা ইহা ভীতি প্রতিপাদক মনস্কার। ইহা অভিমুখী করিয়া রাখে, ইহা ভীতি প্রতিপাদক মানে আমরা কি জানছিলাম? পরিচালক মনস্কার। পরিচ্ছন্ন ভীতি বলতে আমরা কি জানছিলাম? রাস্তা। রাস্তা, চিত্তের রুট। চিত্তে চলা রাস্তা। হ্যাঁ, চিত্ত চলার রাস্তা। ওই কোন রাস্তায় চলবে না চলবে এটাও নির্ধারণ করে এই মনস্কারে। কিভাবে চলবে না চলবে এটাই নির্ধারণ করে এই মনস্কারে। হুম। তারপর হচ্ছে গ নাম্বার। হ্যাঁ। মনোদাপত্তন মনসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। এরপরে হচ্ছে যে মনোধারাবর্তন। মনসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। এখানেও কিন্তু মনস্কারে কিন্তু আলম্বনকে কিন্তু যবনাভিমুখী, অর্থাৎ যবনের দিকে নিয়ে যাই, সেটাও কিন্তু মনস্কারে চিত্তকে। ইহা যবন প্রতিপাদক মনস্কার। যবন পরিচালনা করেও কিন্তু মনস্কারে। মানে যবন চিনে সবাই। মনোধারাবর্তন, মনসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। আমাদের পূর্বের কথাটা বুঝলে আর এটা আর বাকি থাকতেছে না। মানে বিধি প্রতিপাদক, বিধিতেও পরিচালনা করে যে আমাদের এই মনস্কারে। বিধিতে পরিচালনা করে যে আমাদের মনস্কারেই এই বিধির মধ্যে পরিচালনা করে। আমাদের অবশ্য কখনো
এখনো সেই সৌভাগ্য হয় নাই যে এই চিত্তবৃত্তি দেখা। কারণ একটা মিনিটে যদি 1000 2000 চিত্ত হয়ে যায়, তো এখানে কিভাবে একটা চিত্তের সেই ভীতি আমরা বের করব? বেশি কঠিন, দুরূহ ব্যাপার। এটা। তো যাই হোক, যবন এমনি আমরা বলার মধ্যে চিনব আরকি। কিন্তু একটা চিত্তের যবন দেখা বহুত দুরূহ ব্যাপার না? চিত্তের খণ্ডাংশ, একটা চিত্তই এখনো কখনো ভালো করে দেখি নাই আমরা। কোথায় আবার চিত্তের এই খণ্ডাংশগুলো? আচ্ছা, তারপরে যবনাভিমুখী করিয়া রাখে, মনদার আবর্তন মানসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। বুঝছেন দীপন বাবু এটা? এনি বলতে এটা তো মোটামুটি মনে হয় বোঝা গেছে। বলো অর্থাৎ মনদার আবর্তন, বলো। মনধার আবর্তন মনসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। অর্থাৎ আমরা যেটা উপর, এটা কিন্তু উপর থেকে কিন্তু এখানে আসছে যে চিত্ত, যে আমাদের চিত্ত যে পরিচালনা করে সেটাও কিন্তু মনস্কারে। তো এই মনস্কারের কারণেই কিন্তু আমাদের চিত্ত ওই যে সম্প্রতিচ্ছ থেকে সন্তিরণ থেকে ব্যবস্থাপন থেকে যবন পর্যন্তই কিন্তু মনস্কারের কারণেই কিন্তু চিত্ত এভাবে একটার পর একটা ওই এক চিত্ত থেকে আরেক চিত্তক্ষণে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে মনে হয়। মনদার আবর্তন মানে কি? মনধার আবর্তন মানে তো পঞ্চধার আবর্তনের মধ্যে একটা না, পরিবর্তন হয়। পঞ্চধার আবর্তন মানে কি? দীপেন বড়ুয়া মনে আছে মনে হয়? পরিবর্তন না, পঞ্চেন্দ্রিয় তারে যাওয়া। আবর্তন চক্ষু করা থেকে মানে, আবর্তন করা বলতে আমাদের ভবাঙ্গ থেকে এখানে আবর্তিত হওয়া, ভবাঙ্গ থেকে চোখে আবর্তিত হওয়া, ভবাঙ্গ থেকে কানে আবর্তিত হওয়া, ভবাঙ্গ থেকে জিহ্বায় আবর্তিত হওয়া, ভবাঙ্গ থেকে নাকে আবর্তিত হওয়া, ভবাঙ্গ থেকে ত্বকে আবর্তিত হওয়া। এই পাঁচটা হয়ে গেছে না? এই পঞ্চধারা আবর্তন। ভবাঙ্গ থেকে মনে আবর্তিত হওয়া, মনধারা আবর্তন। ওকে, ঠিক আছে? পঞ্চধারা আবর্তন আর মনধারা আবর্তন কি একই হবে? পঞ্চধারা আবর্তন মানে আলাদা এক করে চিত্ত বললাম। আবর্তন হয় যে ভবাঙ্গ থেকে, মনদার আবর্তন মানে মনদারে যুক্ত হবে আর কি। ভবাঙ্গ থেকে সরাসরি আমরা পঞ্চধারের কোনটাতে না গিয়েও, পঞ্চধারের কোনটাতে না গিয়েও মনধারে যাইতে পারে কি? না, কিন্তু এনে পারে কি? অবশ্যই পারে। আমার কোনো কিছু লাগবে না, আমি পুরো সেন্সলেস থাকলেও মনোমনীয় কার্যক্রম চলে। আমরা অনেক সময় উপর থেকে মানুষগুলোকে সেন্সলেস দেখলেও ও ভিতরে না ভাবে কিন্তু অনেক সময় সেন্সলেস না, ও মনের কার্যক্রম সম্পূর্ণ চলতে থাকে। এমনি মনের কার্য, আমি এখানে আছি, এটা আমি বাংলাদেশের ইয়েটা দেখতেছি, তো এটা আমার মন বাংলাদেশের মধ্যে, এটা মনের ধারা, এটা হয়ে গেছে না মনোধারা মনে মনে কার্যক্রম। আমার এখন কোনো কিছুতে এগুলো কোনো ইয়া নাই। ইহা যবন প্রতিপাদক মনস্কার, অর্থাৎ যবনকে পরিচালনা করেও কিন্তু মনদার আবর্তন এই মনসিকার মানে কি? মনদার আবর্তন মনসিকার আলম্বনকে, মনসিকার মানে কি?
বান্তা শিকার মানে মনোযোগ, মনের দিক করতো না পরে মনস্কার আর কি একটু করে ভিন্ন করে লেখছে আর কি এখানে। মনস্কার মানে মনস্কার। তাইলে মনদার আবর্তন মনস্কার আলম্বনকে, মনদার আবর্তন মনসিকার আলম্বনকে জবনাভিমুখী করিয়া রাখে। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর একটা কথা এখানে, খুব গুরুত্বপূর্ণ বটে। এই মনসিকারকে আবার আলম্বন বলা হয়েছে। কথাটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? এতক্ষণ যেটা আমরা মনস্কার বললাম না, ওই মনস্কার কি আলম্বন হতে পারে? ওটা কি আলম্বন? এখানে কিন্তু আলম্বন লেখছে। যদি হয় তাহলে প্রমাণ দেন অমিতা বড়ুয়া। বান্তা যদি মানে পঞ্চরারের মধ্যে যে কোনো একটাতে চিত্ত যদি মানে মনোযোগ করিয়া রাখে, তখন এটা যে কোনো একটা আলম্বন নিয়ে করতে হবে না পঞ্চেন্দ্রিয়ের মধ্যে। তো মনোযোগ দিলেই তো মানে আলম্বন হবে। যে কোনো কিছুটা যদি আমি মনোযোগ দিই, যে কোনো আলম্বন নিয়ে আলম্বনে কথাটা পঞ্চেন্দ্রিয়ের ভিন্ন মধ্যে আছে, আবার শুনেন বুঝেন। আমরা এতক্ষণ দেখছিলাম যে আলম্বনে আমরা মনস্কার তৈরি হয় আলম্বনের কারণে, মনস্কার তৈরি হয়। এখন এই মনসিকারকেও বলতেছে যে আলম্বন। এটা কি ঠিক বলছে? মনসিকার কি আলম্বন হতে পারে কখনো? বা এই মনস্কার কি আলম্বন হতে পারে দীপেন বাবু? মনকে একাগ্রতা করে রাখলে মানতে একাগ্রতা। আচ্ছা, এটা একটু সহজ করে দিই। চিত্ত কি কখনো আলম্বন হতে পারে? আচ্ছা, আরো একটু সহজ করে দিই। এনে আলম্বন সম্পর্কে বলো। আলম্বন কাকে কাকে আমরা আলম্বন বলি? এটা বললে সবার ক্লিয়ার হয়ে যাবে। আলম্বন হয় না। হ্যাঁ, যাহা কিছু আছে সব কিছু জগতে এমন কিছু নাই যে আলম্বন হয় না। যেটা কিছু হচ্ছে আলম্বন। চিত্তের আলম্বন হয় না, জগতে এমন কিছু নাই। তাহলে এই মনস্কার কি জগতের বাইরে? জগতের বাইরে নয়। সুতরাং এটাও আলম্বন হতে পারে, এটাও চিত্তের আলম্বন হতে পারে। সেজন্য এই কথাটা। হ্যাঁ, তাইলে হ্যাঁ, একটু খুব গভীরের বিষয়। মনদার আবর্তন মানসিকার আলম্বনকে ওই মনস্কার আলম্বনকে জবনাভিমুখী, জবন একটু করে আমরা এখানে জবনটা বুঝতে হবে। জবনের জায়গাটা একটু করে এনে বলো। জবন হচ্ছে যে অর্থাৎ চিত্তের কুশল যখন থেকে, অর্থাৎ লোভ দেশ অলোভ অদেশ মোহ চিত্তটা তখন থেকে আমরা বিধিটা একটু করে আলোচনা করে করে আসতে হবে, ঘুরে আসতে হবে। সম্প্রতিচ্ছ মানে সম্প্রতিচ্ছ কোন জায়গাকে আমরা সম্প্রতিচ্ছ বলি? সম্প্রতিচ্ছ বলি যে অর্থাৎ বিজ্ঞানকে উনি বিনা বাধায় গ্রহণ করেছে। একদম আলম্বনকে বিনা বাধায় গ্রহণ করে, এটা সম্প্রতিচ্ছ। সন্তিরণ কি? সন্তিরণ হচ্ছে অর্থাৎ ওই আলম্বনকে বিচার বিবেচনা করা। ব্যবস্থাপন কি? ওই আলম্বনের একটা ব্যবস্থা নেওয়া। কোন দিকে যাবে, কি করা যায়, এটা খাইবো নাকি মাথায় দিব না কানে দিব, এটা নিয়ে ও বিচার বিবেচনা, এটাকে ব্যবস্থাপন বলা হয়। হ্যাঁ, তারপরে ব্যবস্থাপনার পরে হচ্ছে যে জবন। এটার পরেই আমি এটাতে লোভ করলাম না লোভহীন করলাম, লোভ দেশ মোহযুক্ত করলাম নাকি অলোভ অদেশ অমোহযুক্ত করলাম,
এখানেই আমরা যুক্ত করে ফেলি এর পরেরটাতে। এই ব্যবস্থাপনের পরেই আমরা তখন এটা ওমা এটা খুব ভালো রসালো আম, এটা তো আমার খেতে হবে, লোভযুক্ত হয়ে গেল। হ্যাঁ, তারপরে এই লোভ দেশ মোহগুলো এই জায়গার পর থেকে যুক্ত হয়। ঠিক এই ব্যবস্থাপনের পরে সাতচিত্তক্ষণ পর্যন্ত চিত্তের ক্ষমতা রয়েছে, একটা চলন ক্ষমতা আর বাঁচার ক্ষমতা সাতচিত্তক্ষণ পর্যন্ত এখানে। ওই সাতচিত্তক্ষণকে বলা হয় যবন, বা আমরা বলতে পারি চিত্তের গতিবেগ হিসেবে এখানে লেখা আছে। বা আমরা জবি না কোনো কিছু, এটা বললে আমরা খুব সহজে বুঝতে পারবো। কোনো কিছু আমরা জবি না, ওই যে পেট ব্যথা করার, পেট ব্যথা করার, পেট ব্যথা করার, পেট ব্যথা করার, অবাজে খুব সুন্দর 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 সুন্দর, যে কোনো কিছু একটা নিয়ে যে জপি আমরা, অথবা ক্যাট তো বিড়াল, ক্যাট তো বিড়াল, ক্যাট তো জবি জবি আমরা করি না এরকম জপন আর কি যেগুলোকে। ঠিক এটা হচ্ছে চিত্তের জপন, চিত্তের গতিবেগ বলা হচ্ছে এটাকে। চিত্ত প্রত্যেকটা বিষয়কে নিয়ে এইভাবে একটা কার্যক্রম করে। ওই চিত্তটা প্রত্যেক ক্ষণে ক্ষণে এরকম একটা কার্যক্রম, প্রতি চিত্তের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, বুঝছেন? তারপরে এটা লোভ দেশ মোহ যুক্ত করলো বা অলোপ দেশ মোহ যুক্ত করলো, যেটাই করুক না কেন ও নির্দিষ্ট সময় পর্যন্ত ও জপে। 7 চিত্তক্ষণ পর্যন্ত একটা চিত্তের জপন ক্ষমতা রয়েছে। কোনো কোনো চিত্ত আছে একবার জপিত হয়ে শেষ হয়, কোনো কোনো চিত্ত 2 বার, কোনো কোনো চিত্ত 3 বার, কোনো কোনো চিত্ত 4 বার, কোনো কোনো চিত্ত 5 বার, কোনো কোনো চিত্ত 6 বার, কোনো কোনো চিত্ত 7 বার। 7 বার পর্যন্ত এভাবে চিত্তের জপন ক্ষমতা কার্যক্রম আছে। এবং আমরা পরবর্তীতে এটাও জানবো যে একবার জপিত হইলে ওই চিত্তের শক্তি পাওয়ার সম্পর্কে আমরা পরে জানবো। 2 বার জপিত হইলে কিরকম শক্তি সঞ্চিত হয় এটা আমরা জানবো। 3 বার জপিত হইলে কিরকম শক্তি সঞ্চিত হয় এটা আমরা জানবো। 4 বার, 5 বার, এগুলোও আমরা ক্রমান্বয়ে জানবো। প্রত্যেকটা চিত্তক্ষণের আলাদা আলাদা করে পাওয়ার আছে, শক্তি আছে। হ্যাঁ, তো এটা একটা, ওই জায়গাটাকেই মূলত বলা হয় যে কি যবন। এই যবনের পরে আরেকটা ঘটনা আছে, কি সেটা তদালম্বন। যা ঘটনা ঘটেছে সেটাকে রিমন্থন করা, পুনরায় আবার, যেমন আমরা বহুত কিছু ফ্যাটে ঢুকে ফেললে আবার বুরুশ করে বার হয়ে যায়। মাঝে মধ্যে কোনো কোনো খানা আছে এখানে বালা করে আমরা না চাবাইয়ে ঢুকে ফেলি যে, অথবা চাবাইলেও অতিরিক্ত খাইলে অনেক সময় এগুলো বুরুশ করে আবার বাইর হয়। নিমন্ত্রণে গেলে রাইকুশামি করে অনেক সময় খাইতাম, বুরুশ করে আবার বাড়িতে আবার এগুলোকে ফেলে দিতাম না। হ্যাঁ, আবার এগুলো চাবাই টাবাই আবার খাই ফেলতাম, আবার একটু রস টস এগুলো পাইতাম, আবার জিব্বার মধ্যে এগুলো লাগতো। রিমন্থন, এইটা হচ্ছে যে ঠিক উদাহরণ দেওয়ার জন্য এগুলো বলতেছি। প্রত্যেকটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিল মাজা করো ঠিকই যথেষ্টই। এখন কিন্তু আমি মারছি না, কিছু করছি না। হ্যাঁ, এটাকে আমি আবার করলাম, এটাকে তদালম্বন, মানে রিপ্লাই করলাম নিজে নিজে, এটাকে বলা হয় তদালম্বন। অথবা আমটা খেয়েছি, খাওয়ার পরে খুব ভালো করে খাইলাম, খাওয়া দাওয়া শেষ, এখন যবনের কার্যক্রম শেষ, খুব ভালোই আমরা, খুব মিষ্টি আছে। আবার এটাকে এই যে এই জায়গাটাকে বলা হয় তদালম্বন। যবন এটা ওই লোভ দেশ মোহ, অলোপ দেশ মোহ, এটা ওগুলো হবে না? হ্যাঁ, ওই জায়গাতে লোভ দেশ মোহ অথবা অলোপ দেশ মোহ যেটাই হবার হোক, ওই ব্যবস্থাপনাই সিদ্ধান্ত দিয়ে দেবে এটা কোন ব্যবস্থা করবে, ওটা ব্যবস্থাপনায় করে দিয়েছে। যবনে কোনো কাজ নাই, যবনে ব্যবস্থাপনায় যেরকম দিক নির্দেশনা দিয়েছে ও সেইভাবে সেই মোতাবেক কাজ করবে যবনে। আর তদালম্বনের কাজ হচ্ছে যে যা যা ঘটেছে ওটাকে আবার পুনরায় একটু রিমন্থন করা, আবার আবার মনে করা সেম বিষয়টাকে, খুব ভালো হয়েছে, খুব খারাপ হয়েছে, যেটাই হবে হোক, ও আবার এটা এভাবে চিন্তা করে। ব্যবস্থাপনা তদালম্বনের পরে আবার পুনরায় ভবাঙ্গ, তদালম্বন শেষ, একদম চিত্তের শেষ কার্যক্রম। এটা শেষ করে মাত্র কোনো কিছু কাজ যদি না পায়, আর যদি কোনো কার্যক্রম যদি না পায়, ও পুনরায় ভবাঙ্গের মধ্যে চলে যাবে। আর কাজ পাইলে তো অন্য কাজে চলে গেল, ওখানে তদালম্বন শেষ হইলো, আবার চোখের কাজ কোন একটা দেখার জিনিস শুরু হইলো, আবার দেখাতে চলে গেল। এইভাবে আমরা একদম যতক্ষণ এরপর তো ব্যবস্থাপন আছে, ব্যবস্থাপন কার পরে তদালম্বনের পরে ব্যবস্থাপন, তদালম্বনের পরে ব্যবস্থাপনা, তদালম্বনের পরে হচ্ছে যে ভবাঙ্গ, পুনরায় ভবাঙ্গ।
আচ্ছা এই হচ্ছে চিত্তের রুট। এভাবে চিত্ত প্রত্যেকটা চিত্ত এভাবে ঘুরতে থাকে। যবনের মধ্যে আবার সব চিত্ত আসবে এরকম কোনো কথা নাই। কোনো কোনো চিত্ত আছে সম্প্রতীচ্যের মধ্যেই শেষ। কোনো কোনো শেষ। চিত্ত শুধু সম্প্রতীচ্য না, ওই যে ভবাঙ্গ চলনের মধ্যেও শেষ। এটা চিত্ত হয়ও নাই। হ্যাঁ, ওখানেই শেষ। হয়। হ্যাঁ, যেমন আমাদের জন্ম হওয়ার সময় যেমন আমরা মনুষ্য জাতির কথা বলি, যারা মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে, মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, তারা ভ্রূণ অবস্থায় ১ দিনের বাচ্চাও মারা যায়, ১ মিনিটের বাচ্চাও মারা যায়। বুঝছেন? ১ মিনিট মাত্র সে বেঁচে ছিল, ১ মিনিট পরে মারা গেছে। ২ মিনিটের বাচ্চা মারা যায়। এভাবে একদম জন্ম হওয়ার আগ পর্যন্ত মারা যাবার ব্যাপার থাকে। মারা যায় না? এরকম আরকি। ঠিক এখানেও এই চিত্তগুলো কোনো কোনো চিত্ত উৎপত্তি হওয়ার আগেই চলনের মধ্যেই শেষ। তারপরে চলনের পরে না, কি চলনের পরে কি হয়? ভবাঙ্গ চলন, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ। ভবাঙ্গ উপচ্ছেদ। চলনের পরে এবার উপচ্ছেদ হয়। উপচ্ছেদ মানে বের হওয়া আরকি, এখান থেকে বের হওয়া। উপচ্ছেদের পরে পঞ্চদ্বার আবর্তন। পঞ্চদ্বার অথবা আবর্তন। চোখে ওই পঞ্চদ্বারে যেকোনো একটা জায়গায় যায়। আবর্তন করেছে। আবর্তন করার পরে এবার সম্প্রতীচ্য হইতে এতক্ষণ যেগুলো বললাম এগুলো। আমরা তাহলে এই যবনে এসে উপরে আমরা যে চিত্রগুলো পড়ে এসেছি ওইগুলো এই যবনে এসে তাহলে উৎপন্ন হচ্ছে না, যবনে এসে এই যবনে এসে কার্যক্রমগুলো সম্পাদিত হয়। এছাড়াও সম্পাদিত হয়। ওখানেও অনেক কাজ করে ফেলে চিত্ত। আগে সম্প্রতীচ্য, সন্তিরণ এগুলোও আমরা ক্রমান্বয়ে জানবো আরো। সম্প্রতীচ্যর মধ্যে চিত্ত গিয়ে নিরুদ্ধ হয়ে গেলে ওই চিত্তে কি কি ক্ষমতা আছে আমরা চিত্তে একবার পড়েছি, এটা রাব হালকা করে। এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জ্ঞান আসবে। সন্তিরণের মধ্যে গেলে কি হয়, কতটুকু পর্যন্ত এই চিত্তের ক্ষমতা থাকে, হ্যাঁ, এই ব্যাপারগুলো সমস্ত কিছু আমরা দেখবো, আরো জানবো। পড়েছিলাম তো বান্তে, সন্তিরণ পর্যন্ত যখন চিত্ত থেমে যায় তখন ওই অবস্থায় যদিও বা মনুষ্যকুলে প্রতিসন্ধি হয়, ওরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এটা আমরা বিপাকের মধ্যে পড়েছিলাম। একবার পড়েছি আমরা, হ্যাঁ। এটা চিত্ত, হ্যাঁ, এটা সন্তিরণ পর্যন্ত যদি চিত্ত থেমে যায়। আমি আবার একটু করে বলছি এটা মানে আমার উপরে যে কুশল রূপবচল এগুলো পড়ছি, ওই চিত্তগুলোই যখন উৎপন্ন হওয়ার কথা না এই ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, যবন উৎপন্ন হবে তো অবশ্যই হবে। রূপবচর চিত্তগুলো অবশ্যই যবন খরচ করবে। যবন তদালম্বন মহাকুশল চিত্ত অবশ্যই থাকবে। মহাকুশল চিত্ত এগুলো সবগুলোতেই, যেগুলো হয়ে গেছে, আমরা যেগুলো দ্বাদশ অকুশল চিত্ত এবং অষ্ট মহাকুশল চিত্ত, এগুলো সবগুলোই তো যবন খরচ করবে। এগুলো পূর্ণাঙ্গ চিত্ত না। ওই ক্ষেত্রে অষ্টমহাকুশল চিত্ত এগুলো এখানে কি, ওইখানে তো অলপ দোষ মহ এগুলো আসবে না? হ্যাঁ আসবে। আচ্ছা, এ নিয়ে কাজ করো, এনি না অমিতা বড়ুয়া, আপনি প্রথম থেকে আমাদের চিত্তগুলো একটু করে আবৃত্তি করেন তো, ইয়া পর্যন্ত, কামবচর পর্যন্ত একটু চিত্তগুলো আবৃত্তি করেন। বান্দা প্রথম দ্বাদশ অকুশল থেকে না, আরো আগে থেকে। আরো আগে থেকে দ্বাদশ বান্দা কামবচর চিত্ত থেকে আর কি। হ্যাঁ, ওখান থেকে আছে, ওখান থেকে করেন। সমনুষ্ঠ সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এটা এই এক গেল। এটার মধ্যে অবশ্যই যবন এবং তদালম্বন এগুলো আছে। 2 এই 1 হতে 12 পর্যন্ত, 1 হতে 12 পর্যন্ত এগুলোতে সবগুলোতে যবন তদালম্বন এগুলো আছে। তারপরে 13 নম্বর চিত্রটা দেখেন, এগুলো তো মহাকুশলে চলে গেছে না। মহাকুশলে 8টা, এই 8টা চিত্রের মধ্যেও এই যবন তদালম্বন এগুলো আছে। তারপরে 12 এবং 8 এগুলো বাদ দিয়ে তারপর ওগুলো যান।
উপবছর অহিতক এগুলো চিত্ত। পাঁচটি। তারপর উপবছরের গুলো বানতে না, এগুলো ছাড়া ওই যে অহেতুক এগুলো কোথায়? আচ্ছা এগুলো তো মানে আগে, এগুলো হচ্ছে এগুলো কি করি? এগুলো আগের কথা বলতেছিলাম আর কি আমি। অহিতক চিত্ত, অষ্টাদশ অহিতক চিত্ত। হ্যাঁ, এগুলো হচ্ছে যে পূর্বজন্মকৃত অকুশলের সপ্তবিধ বিপাক বিপাক চিত্ত। উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, তারপর উপেক্ষা সহগত সূত্র বিজ্ঞান, উপেক্ষা সহগত গ্রাণ বিজ্ঞান, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, দুঃখ সহগত কায় 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 বিজ্ঞান, তারপর দুঃখ সহগত সম্প্রতিষ্ঠ চিত্ত, দুঃখ সহগত সন্তুলন চিত্ত। এগুলো হচ্ছে যে অকুশলের সপ্তবিধ বিপাক চিত্ত। এগুলো তো উপেক্ষা মনে হয়, দুঃখ না তো মনে হয়। এগুলো উপেক্ষা, এখানে তো সবগুলো তো উপেক্ষা সহগত। আচ্ছা, তারপর আরেকটা আছে যে পূর্বজন্মকৃত কুশলের অষ্টবিধ অহেতুক বিপাক চিত্ত। এইগুলো তো জবনে পূর্বজন্মে এসে মানে পূর্বজন্মে মানে কি বলে এটাকে পূর্বজন্মে আমি মানে এগুলো এই জাতীয় কার্যক্রম করেছিলাম। হ্যাঁ, এখন এই জবনটা তো আসবে তখন তো প্রবর্তন কালে, তাই না? জবনটা প্রবর্তন কাল হচ্ছে যে প্রতিসন্ধি থেকে চ্যুতি পর্যন্ত যে মাঝখানের সময়টা, এটাকে বলা হয় প্রবর্তন কাল। তাহলে এই সময় তো জবনটাতে জবনে যারা আমাদের চিত্ত, তাই না? চিত্ত তো প্রত্যেক যখনই সুযোগ পাবে ও জবনে যাবে, যখনই মানিয়ে ও ইয়া পর্যন্ত পৌঁছে গেছে, ব্যবস্থাপন পর্যন্ত পৌঁছে গেছে, ব্যবস্থা যখন দিয়ে দিয়েছে, ও তখন যদি আরো চলার যদি ক্ষমতা থাকে, ক্ষমতা বলতে কিরকম, যেমন ব্যবস্থা নিয়ে ফেলেছে, একটা চোখের কোনো বিষয় আসলো, চোখ ব্যবস্থা দিয়ে দিয়েছে, লোভ গ্রহণ মানে লোভ দেশ মোহ জড়িত করে ফেলেছে, লোভ এবং মোহ জড়িত করে ফেলেছে, অথবা দেশ এবং মোহ জড়িত করে ফেলেছে। তো এমন অবস্থায় ও আবার নাকের কাজ কিছু একটা জরুরি এসে গেল। হ্যাঁ, মনে করো আমরা যখন এক জায়গাতে গিয়ে এক জায়গাতে কাজ করলে আমি 10 টাকা পাবো, আরেক জায়গাতে কাজ করলে আমি 10 লক্ষ টাকা পাবো, তখন 10 টাকাটার সঙ্গে সঙ্গে গৌণ করে ফেলি, দৌড় এটা বাদ। হ্যাঁ, ওটা যেটা আমি ইমার্জেন্সি মনে করে, জরুরি মনে করে, আমি ওটাতেই ঝাঁপিয়ে পড়ি, ওটাতেই কাজ করি। তখন এটা তোমার এটা ব্যবস্থাপন হয়ে গেলেও ও আর ব্যবস্থাপনের দিকে যায় না, মানে জবনের দিকে আর যায় না, ওখানে স্টপ, এটা শেষ চিত্ত, এটা শেষ, সর্বনাশ। এই মহাবিপাক চিত্তের ক্ষেত্রে বলতেছি, মানে বিপাক চিত্ত ক্ষেত্রে বিপাক চিত্ত কি জবনে যাবে? হ্যাঁ, বিপাক চিত্ত তো সে বিপাক ভোগ করতেছে, এবং ওই বিপাকও আবার পুনরায় চিত্ত উৎপন্ন করতে পারে। ওই বিপাকের কার্যকারণে ওই বিপাক ভোগ করতে গিয়ে ওই বিপাককে, যেমন আমি এখন ইয়ে করতেছি, আমার খুব একটা ইয়ে ছিল, পুণ্য ছিল, সেই পুণ্যের ফলে আমি খুব মজাদার একটা আম পেয়েছি, আম খাচ্ছি আমি। হ্যাঁ, এটা আমার কিসের বিপাকের ফলেই আমার কাছে উৎপন্ন হয়েছে, আমি খাচ্ছি। আবার ওই আমটাকে কেন্দ্র করে আমি পুনরায় চিত্ত করি না, আবার লোভ দেশ মোহ করি না আমি। হ্যাঁ, ওটা প্রত্যয়, এটা ওই এই অতীতের কর্ম বিভাগগুলো বিপাকাপাচ্চায়া, বিপাক প্রত্যয় আমরা পাঠ্যানের মধ্যে গেলে আমরা পাবো, ওই বিপাকও এই চিত্ত উৎপত্তি হওয়ার প্রত্যয়, বিপাকাপাচ্চায়ু, বিপাকাপাচ্চায় না পাচ্চায়ু, বিপাকও এই চিত্তের প্রত্যয় হতে পারে। তাহলে মানে জবন যদি চিত্ত হয় তাহলে চিত্তই কর্ম। হ্যাঁ, জবন যদি চিত্ত হয় তাহলে চিত্তর কারণে কর্ম হচ্ছে আমাদের। কর্ম মানে হচ্ছে যে সেভ করা কোনো কিছু বিষয় সেভ করার ক্ষমতাকেই মূলত আমরা কর্ম বলি বা সংস্কার বলি। হ্যাঁ, এটা জমাকৃত হয়ে যায়। তো আমরা তো দেখেছি যে কি
সম্প্রতিচ্ছর মধ্যে গেলেও ওটা হালকা করে একটা চাপ নিচ্ছে। চাপটা ক্রমান্বয়ে গভীর হয়। জবনের মধ্যে গেলে এটা গাঢ় চাপ নিয়ে নেয়। হ্যাঁ, কিন্তু এর আগেও যে সম্প্রতিচ্ছ হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু আমি হালকা পাতলা আমার চিত্ত কিন্তু ধারণ করেছে। করে নাই? করেছে বলেই সেটা আবার বিপাক দিতে পারতেছে ওই চিত্তগুলো পুনরায়। অহেতুক চিত্ত সেক্ষেত্রে বলতেছি, অহেতুক চিত্ত বলতেছি না, এটা জবনের মধ্যে যতক্ষণ যায় না এগুলোকে অহেতুক চিত্ত বলা হচ্ছে। মানে হেতুযুক্ত হয় নাই। যবনে গেলেই হেতুযুক্ত হয়। যবনের আগ পর্যন্ত অবস্থাগুলোকে হেতুহীন বা অহেতুক চিত্ত বলা হয়। অহেতুক চিত্ত। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো মনস্কার শেষ করতে পারিনি এখনো। গটা আমরা আবার কালকে আবার পড়বো, হ্যাঁ? গ আজকেরটা আবার পুনরায় মানে মনে রাখতে হবে, কালকেরটা বুঝতে হলে। পুনরায় আবার একটু মনে রাখবেন কষ্ট করে। না হলে পুরো বিষয়টা মানে বুঝতে কষ্ট হয়ে যাবে। ইন্দ্রা বড়ুয়া বুঝতেছেন? মায়া বড়ুয়া বুঝতেছেন? শিল্পী বড়ুয়া বুঝতেছেন? এমনি বুঝতেছি গমকে। এমনি বুঝতেছেন যে? সুমিতা বড়ুয়া বুঝতেছেন? লাভলি বড়ুয়া? যাই হোক, না বুঝলেও বইয়ের কোনো কারণ নাই। আমরা পড়তে পড়তে সবকিছু বুঝে যাব। না বুঝে থাকবো না কোনো কিছু। না বুঝে থাকবো না, বোঝা হয়ে যাবে। এটা অত্যন্ত সহজ বিষয়। আর সব কাজ, এটা ছাড়া জগতে যত কাজ আছে সব কঠিন। শুধু এটা সহজ। কোনটা? বুদ্ধ ধর্ম বোঝাটাই হচ্ছে সবচেয়ে সহজ কাজ। আবার অন্যদিকে আমরা যেহেতু কঠিন কঠিন কাজ শিখে গেছি, কঠিন কঠিন করতে করতে সহজ কাজকে আজকালকার এখনকার বর্তমানে আমাদের এটাকেই কঠিন বলে মনে হয়। এখন আমরা মানে বিপরীত সংজ্ঞাপ্রাপ্ত হয়ে গেছি। কঠিন কাজ শিখে গেছি, সেজন্য সহজ কাজকেই উল্টা কঠিন মনে হয়। হ্যাঁ, অনেকেই বলতে শুনবেন আপনারা, না না বুদ্ধ ধর্ম খুব কঠিন। আসলে কি কঠিন? উল্টা বলি না এটা আমরা, নাকি সোজা বলি? আমাদের চিত্তকে আমরা কঠিন বানাই ফেলছি। এগুলো তো সবচেয়ে সহজ। এটা মানে একদম নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলা, হ্যাঁ, কোনো কিছুতে যুক্ত না করা। এটা সহজ না? কোনো কিছুতে আপনি যখন জড়িয়ে পড়বেন সেটা আলাদা কোনো কিছুতে জড়াচ্ছেন না, এটা শান্তি না, সুখ না। একদম কষ্ট ছাড়া একটা অবস্থা, কষ্টহীন একটা অবস্থা, কষ্টমুক্ত একটা অবস্থা। ত্যাগ করতে পারলে কিন্তু সবকিছু সহজ। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 বন্দামি ভান্তে তারা তেনা কাতাং সাব্বাং